সৌরভের মাথায় রিভলভার ধরে বাবিন ও সৌরভের মুখ থেকে সমস্ত স্বীকারোক্তি বের করলো বলরাম ও পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে পরশুরাম স্নান যাত্রার তীরে সৌরভকে টোপ দিয়ে মুখার্জি বাড়ির গেটে ডাকিয়ে আনে। এরপরে দেখা যাবে সেখানে সৌরভকে দেখে অবাক হয়ে যায় কর্ণ চ্যাটার্জি আর বলতে থাকে, তুমি এখানে কি করছো? কথা শুনে সৌরভ বলে, কেউ একজন আমাকে শুট করতে দেখেছে, সে আমাকে ফোন করে থ্রেট করছে, বলছে আমি যদি ওনার সঙ্গে দেখা না করি সমস্ত কিছু সবার সামনে বলে দেবে, সমস্ত কিছু ফাঁস করে দেবে। এটা তো আমি হতে দিতে পারি না, তাই না? তাই আমি এখানে এসেছি। কে সে? তার সঙ্গে দেখা করতে, তাকে বুঝিয়ে দিতে যে আমি একজন অফিসার, আমার সঙ্গে এভাবে পাঙ্গা নেওয়া একদম ঠিক হয়নি। তখন কথা শুনে দেখা যাবে অবাক হয়ে যায় কর্ণ চ্যাটার্জি আর বলতে থাকে, তোমাকে কেউ একজন ফোন করলো আর তুমি সেখানে দৌড়ে চলে এলে? তোমার তোমার কোনো রকম কোনো সেন্স নেই, তাই না? তখন কথা শুনে দেখা যাবে অবাক হয়ে যায় সৌরভ। সৌরভ বলতে থাকে, হঠাৎ কথা বলছেন যে? কেন সেন্স থাকবে না? আমি বুঝতে পারছি যে এখানে আসাটা আমার ঠিক হয়নি, কিন্তু কিন্তু এখানে তো আমি আর এমনি এমনি আসিনি। যদি সত্যি সত্যি কেউ যদি দেখে ফেলে আর কেউ যদি কিছু একটা কাউকে বলে দেয়, তবে তো আমার আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, তাই না? আমাকে স্পেশাল ব্রাঞ্চ থেকে বের করে দেওয়া হবে, সেটা তো আমি হতে দিতে পারি না। তখন কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলে, তোমাকে এখানে টোপ দিয়ে ডেকে আনা হয়েছে, এখানে তোমাকে ডেকে আনা হয়েছে টোপের মাধ্যমে। তুমি বুঝতে পারছো না যে এখানে আসা তোমার জন্য কতটা বিপজ্জনক? তোমার যদি এখন কোনো কিছু হয়, সে দায়ভার কে নেবে? আমি কিন্তু এসবের কোনো দায়ভার নিতে পারবো না। কথা শুনে দেখা যাবে সৌরভ অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি বলছেন এসব? এরপরে সৌরভ বলে, তবে আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি, এখানে থাকাটা আমার জন্য হয়তোবা নিরাপদ হবে না। তখনই তখনই কথা শুনে দেখা যাবে তখনই কর্ণ চ্যাটার্জি বলে, এসেছো যখন তখন থেকে যাও, আর যদি যদি মনটা বেশি খঁতখত করে তবে চলে যেতে পারো, কিন্তু আমার মনে হয় এখান থেকে চলে যাওয়াটাই ভালো হবে। তখন কথা শুনে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি ভেতরে চলে যায় আর সৌরভ সেখান থেকে চলে যেতে থাকলে ঠিক তখনই পরশুরাম সৌরভের সামনে এসে দাঁড়ায়। সৌরভকে দেখে পরশুরাম বলতে থাকে, কি কি ভেবেছিলি এত সহজেই কি পার পেয়ে যাবি? এত সহজে পার পাওয়া যায় না। তোকে আমি বুঝিয়ে নেব যে পরশুরামের সঙ্গে লড়া এতটাও সহজ নয়। তুই পরশুরামকে মারতে চেয়েছিলি, পরশুরামকে মারা এতটাও সহজ নয় যে পরশুরামকে মেরে তুই পার পেয়ে যাবি। তুই কি ভেবেছিলি তুই আমাকে মেরে একবারে একবারে প্রমোশন পাইয়ে নিজের রাস্তাটা ক্লিয়ার করে নিবি আর কখনো আমি আমি কিচ্ছু করতে পারবো না? এটাই তো ধারণা করেছিলি, কিন্তু এখন এখন হাড়ে হাড়ে বুঝতে পারবি যে তুই কত বড় ভুল করেছিস। তোর ভুলটা কত দূর অব্দি চলে এসেছে। এবার তোকে বুঝতে হবে যে তুই যে অন্যায়টা করেছিস সেটা পুরোটাই অন্যায়, এই অন্যায়ের কোনো রকম কোনো ক্ষমা হয় না। এই কথা শুনে দেখা যাবে তখনই তখনই সৌরভ বলে, তুই তো মরে গেছিস, তবে তুই কিভাবে বেঁচে আছিস? তোকে যেভাবে মারা হয়েছিল এরপরেও যে কেউ বেঁচে থাকতে পারে, সত্যি এটা এটা আমি বুঝতে পারছি না। তোকে তোকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, এত সহজে কি করে বেঁচে যেতে পারিস তুই? তখন এই কথা শুনে দেখা যাবে পরশুরাম হাসতে থাকে আর বলতে থাকে, তুই তো ভেবেছিলি যে আমাকে শেষ করে দিয়েছিস। তুই কি ভেবেছিস এত সহজেই পরশুরামকে মেরে ফেলা যায়? কিছুতেই নয়। পরশুরাম পরশুরাম অবতার না হলেও এটা হচ্ছে কমন ম্যান। পরশুরাম অবতার ছিলেন, উনি অমর ছিলেন, কিন্তু আমি অমর না হতে পারলেও আমি কিন্তু কমন ম্যান পরশুরাম, আমাকে মারা এতটাও সহজ নয়। তখনই সৌরভ সেখান থেকে পালাতে চায়। এরপরে পরশুরাম সৌরভের পিছু করতে থাকে, একটি জায়গায় নিয়ে গিয়ে সৌরভকে আটকে ফেলে আর মাথায় রিভলভার ধরে তখনই সেখানে বাবিনকে তুলে নিয়ে আসে বলরাম আর বলতে থাকে, এখানে আজকে তোদের দুটোকে শেষ করে দেওয়া হবে। এরপরে সৌরভের মাথায় রিভলভার দেখে ভয় পেয়ে যায় বাবিন। বাবিন বলতে থাকে, এখানে আমাকে কেন আনা হয়েছে? আর পরশুরাম তুমি জীবিত? তখনই দেখা যাবে পরশুরাম বলতে থাকে, কল মি আপনি। কেন কেন তুমি করে বলছেন? আপনার সঙ্গে আমার সেরকম কোনো সম্পর্ক নেই। এখানে আমি একজন অফিসার আর আপনি একজন ক্রিমিনাল। এখানে আপনাকে আমি চাইলে এক্ষুনি শেষ করে দিতে পারি, কিন্তু আমার কিছু স্বীকারোক্তি দরকার। সেগুলো নেওয়ার জন্যই আপনাদের এখানে তুলে আনা হয়েছে। স্বীকারোক্তিগুলো যদি না দিয়ে থাকেন তবে তবে যে কি হবে আপনারা নিজেও বুঝতে পারছেন না। তবে তবে আপনাদের এখানে শেষ করে দেওয়া হবে। এ কথা শুনে ভয় পেয়ে যায় সৌরভ। সৌরভ বলতে থাকে, প্লিজ আমাকে ছেড়ে দে পরশুরাম, আমরা তো কলিগ, তাই না?
তখনই পরশুরাম বলে, যদি সেটা সেটা তোর মাথায় থাকতো তবে এত বড় একটা অন্যায় করতে পারতি না। এত বড় একটা অন্যায় করার আগে তুই বারবার ভাবতি মহিতোষ মজুমদার, যে কিনা আমাদের স্পেশাল ব্রাঞ্চের গর্ব, যে কিনা আমাদের আমাদের সবসময় সবসময় অনুসরণ করায়, আমাদের আমাদের পথ দেখায়। আর সেই লোকটাই যে এত এত একটা বিশ্রী কাজ করবে আমি ভাবতেও পারিনি। টাকার জন্য যে মানুষ এত সহজে বিক্রি হয়ে যায় সেটা আমার কল্পনাতেও ছিল না। এ কথা শুনে সৌরভ বলে, সেটা তো আমার দোষ নয়, তাই না? আমি তো প্রথম থেকে বিক্রি ছিলাম, এটা তো তুই আগে থেকে জানতি, কিন্তু আমাকে তুই ডিপার্টমেন্ট থেকে বেরোতে দিসনি। এটা তো আর আমার দোষ নয়, প্লিজ আমাকে ছেড়ে দে। তখনই পরশুরাম বলে, তিন তিনটে গুলি বিদ্ধ করেছিলি আমার পিঠে, সে তিন তিনটে বুলেটের সত্য সত্য নিতে হবে। রিভলভারটা চিনতে পারছিস? এরপরে দেখা যাবে সৌরভও বাবিনকে বলতে থাকে, যদি তোরা স্বীকারোক্তি দিস তবে তোদেরকে আমরা ছেড়ে দিতে পারি। এখানে এখানে দাঁড়িয়ে স্বীকারোক্তি দিবি কে কে এসবের সঙ্গে জড়িত, কে কে এই নোংরা খেলাটা খেলেছে, তবে এখান থেকে ছাড়া পাবি, তাছাড়া নয়। আর তুই জানিস ভালো করে পরশুরাম যে কথাটা দেয় সে কথাটা পরশুরাম অবশ্যই রাখে। সৌরভ, এই ব্যাপারটা তুই কিন্তু খুব ভালো করেই জানিস। তখন এই কথা শুনে দেখা যাবে সৌরভ বলতে থাকে, হ্যাঁ আমি স্বীকারোক্তি দেব, কিন্তু কিন্তু আমাকে ফাঁসাবি না তো কোনোভাবে। তখনই পরশুরাম বলে, তোকে তো অবশ্যই ফাঁসতে হবে, কারণ শুটটা তুই করেছিলি, আমার কাছে প্রমাণ আছে, আর আমার কাছে সমস্ত ভিডিও রেকর্ডিংও আছে। তুই তো শুটটা করেছিলি, তারপরেও নিজের মুখে স্বীকার কর, কে কে ছিল এসবের সঙ্গে, কে কে তোকে সাহায্য করেছে, কেই বা এই কাজটা করতে বলেছে। তুই নিজের ইচ্ছায় কিছুতে এই কাজটা করিসনি। তখনই দেখা যাবে বাবিন ও সৌরভ দুজনে ভয় পেয়ে সমস্ত কিছু বলে দেয়, আর সমস্ত কিছু ফোনে ভিডিও রেকর্ডিং করতে থাকে। বলরাম বলতে থাকে, এই সমস্ত কিছু রেকর্ডিং করে কোর্টে পেস্ট করলেই তটিনী বেকসুর খালাস পেয়ে যাবে, আর সমস্ত কিছু প্রমাণ হয়ে যাবে যে পরশুরামকে কে কে মারতে চেয়েছিল, কার কার এসবের সঙ্গে হাত আছে, কে কে চক্রান্ত, সমস্ত কিছু খুঁজে পেয়ে যাব। এরপরে এরপরে পরশুরাম বলে, এখন এখন তুই বল, তোকে কি এখানে শেষ করে দেব? তখনই সৌরভ বলে, প্লিজ আমাকে আমাকে মারিস না, আমাকে ছেড়ে দে। এরপরেই তখন বলরাম বলে, ওকে ওকে মেরে দে, ও আমাদের আমাদের একটা একটা অভিশাপ, ওর জন্য আমাদের ডিপার্টমেন্টটা একদম তলিয়ে যাচ্ছে। ওর মতো কিছু টাকায় বিক্রি করা মানুষগুলোই আমাদের ডিপার্টমেন্টকে একদম মাটির নিচে তলিয়ে দিচ্ছে। সবাই আমাদের ডিপার্টমেন্টের দিকে আঙুল তুলছে। ও ও অতনু ও মহিতোষ মজুমদার, অতনুটাকেও আমি অনেক ভালো ভেবেছিলাম, কিন্তু ও যে টাকার মোহে বিক্রি হয়ে যাবে সত্যি আমার জানা ছিল না। অতনু যে এরকম কিছু করতে পারে আমি ভাবতেই পারিনি। তখন এ কথা শুনে পরশুরাম বলে, টাকার কাছে সবাই বিক্রি হয় বলরাম, শুধু শুধু তুই আর আমি বাদে, কারণ আমাদের সততাটা অনেক অনেক জরুরি, আমাদের সততাটা অনেক অনেক দরকার। আমাদের সততার কাছে ওদের সততার কোনো রকম কোনো তুলনা হয় না, আমাদের সততার কাছে ওরা কখনোই আসতে পারবে না। তখনই এ কথা শুনে দেখা যাবে বলরাম বলতে থাকে, একদম ঠিক বলেছিস বস, কিন্তু এখন কি করবি, তুই কি ভেবেছিস? তখনই পরশুরাম বলে, আমি ভেবেছি যে ওদেরকে আমি ছেড়ে দেব, কারণ ওদের মতো তো আর আমরা অমানুষ নই যে আমরা সমস্ত কিছু এভাবে প্রতিশোধ নিয়ে নেব। তাই বলছি ওদেরকে ছেড়ে দেওয়াটাই ভালো হবে। তখনই এই কথা শুনে দেখা যাবে বলরাম বলে, তোর যেটা ইচ্ছে, যেটা ভালো তুই সেটাই করতে পারিস, আমি তোকে বাধা দেব না, কিন্তু ভেবেচিন্তে কাজ করিস, এমন কোনো কাজ করিস না যার জন্য পরে আমাদের পস্তাতে হয়। কারণ কারণ এরা হচ্ছে গিরগিটির মতো, নিমিষে রং পাল্টে ফেলে। ওদেরকে সত্যি চেনা বড় দায়, ওদেরকে কিছুতেই চেনা যায় না। তখন এই কথা শুনে দেখা যাবে পরশুরাম বলে, ঠিক আছে, আমি আমি তোর কথাটা মাথায় রাখবো। এরপরে সৌরভও বাবিনকে বলতে থাকে, তোমরা তোমরা যদি এই কথাগুলো কাউকে বলেছো তবে জায়গাতেই শুট করে দেব, একদম ইনকাউন্টার করে দেব। ঠিক যেভাবে যেভাবে ওই গুন্ডাগুলোকে মেরেছি ঠিক সেভাবেই তোমাদেরকেও ইনকাউন্টার করে দেব। কেউ কিছু করতে পারবে না, কারো কিছু করার ক্ষমতা নেই। মহিতোষ মজুমদারকে কিভাবে মারতে চেয়েছিলাম সৌরভ, মনে আছে? আমি চাইলে কিন্তু সেদিন ওনাকে মেরে দিতে পারতাম, কিন্তু ওনাকে আমি এই যন্ত্রণাটা ভোগ করাতে চেয়েছিলাম, তার কারণে ওনাকে আমি সেদিন মারিনি। চাইলেই মারতে পারতাম। তখন এ কথা শুনে সৌরভ বলে, আমাকে প্লিজ ক্ষমা করে দে। এরপরে বাবিন ও সৌরভ দুজনেই হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে আর সৌরভের কাছে ক্ষমা চায়। তখনই দেখা যাবে পরশুরাম বলে, আমাদের কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই, এটা কখনো ক্ষমা হয় না। সৌরভ, আমি তোকে কখনো ক্ষমা করতে পারবো না। তুই যে এতটা ঘৃণ্য কাজ করতে পারিস সত্যি আমার জানা ছিল না। তোকে তোকে যেটুকু আমার বিশ্বাস হতো এইসব কিছু করার জন্য,
কিন্তু মহিতোষ মজুমদার, ওনাকে আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না যে ওনার মতো মানুষ এরকম একটা নোংরা জঘন্যর সঙ্গে জড়িত। তখনই সৌরভ বলে, এই সমস্ত প্ল্যান শুরু থেকে সমস্ত প্ল্যানই তো ওনার, উনিই তো সমস্ত খেলাটা খেলছে, তুই আসলেই বুঝতে পারছিস না। তখন এ কথা শুনে দেখা যাবে পরশুরাম অবাক হয়ে যায়। পরশুরাম বলতে থাকে, কি বলছিস এসব? তখনই সৌরভ বলে, হ্যাঁ আমি আমি একদম ঠিক বলছি, এসব কিছুর পেছনে একমাত্র মহিতোষ মজুমদারই দায়ী। মহিতোষ মজুমদার খুব ভালোভাবে জড়িত, উনি উনি সমস্তটা করছে, উনি সমস্ত কিছু করাচ্ছে। তখন তখন এ কথা শুনে দেখা যাবে অবাক হয়ে যাবে পরশুরাম। পরশুরাম বলতে থাকে, এসব কি বলছিস তুই? তখনই বলরাম বলে, হ্যাঁ উনি একদম ঠিক বলছে, সৌরভ একদম ঠিক বলছে। স্যারকে আমরা যতটা সহজ সরল ভাবি, স্যার ততটা সহজ সরল নয়। স্যার স্যার ভেবেছে তুই স্যারের জায়গাটা নিয়ে নিবি, স্যারের জায়গাটা খালি করে দিতে হবে, স্যারের চেয়ার ছেড়ে দিতে হবে স্যারকে। তাই স্যার সেই জেদ থেকে তোর সঙ্গে এমনটা করেছে। আর আমি আমি তোর বন্ধু, আমি তো তোর জন্য সমস্ত কিছু করতেই পারি, তাই ও আমাকেও মারতে দুবারও ভাবেনি। আমাকে মারার জন্য যে গুন্ডা পাঠানো হয়েছিল, সেগুলো মহিতোষ মজুমদার ও সৌরভ দুজনে মিলেই পাঠিয়েছিল। সৌরভের লোভ ছিল প্রমোশন ও অনেক টাকা, আর আর মহিতোষ মজুমদারের লোভ ছিল অনেক টাকা ও নিজের চেয়ার। এ কথা শুনে পরশুরাম বলে, কখনো আমি তোদেরকে ক্ষমা করব না, তোদেরকে আমি নিজের ফ্রেন্ডের মতো দেখেছি, কিন্তু তোরা যে অন্যায়টা করেছিস আমার সঙ্গে, কখনো আমি তোদেরকে ক্ষমা করব না। তখন এ কথা শুনে দেখা যাবে সৌরভ বলতে থাকে, আমাদের ছেড়ে দে প্লিজ। এরপরে পরশুরাম সৌরভ ও বাবিনকে ছেড়ে দেয়। তখনই বলরাম বলে, ওদের ছেড়ে দিয়ে কি ঠিক করলি তুই? ওদেরকে ছেড়ে দেওয়া ভালো, ওরা তো বাড়িতে গিয়ে এখনই সমস্ত কিছু ভুলে যাবে, আবার তোর বোনের সঙ্গে সমস্ত কিছু ভুলে যাবে। কারণ সৌরভকে আমি খুব ভালো করেই চিনি, কুকুরের লেজ যেমন সোজা হয় না, ঠিক তেমন ও কখনো কখনো নিজেকে শুধরাতে পারবে না, সারাটা জীবন ঠিক এভাবেই থেকে যাবে। ও ও সবসময় লোভে পড়ে গেছে, লোভে পড়ে নিজের জীবনটা একদম ধ্বংস করে দিয়েছে। সে একদম একদম ধ্বংস করে দিয়েছে। ধ্বংসের মূল কারণ হচ্ছে ও নিজেই। এরপরে দেখা যাবে পরশুরাম বলে, এক্ষুনি আমাকে বাড়ি পৌঁছাতে হবে, আমাকে ওখানে গিয়ে তটিনীর সঙ্গে কথা বলতে হবে। এরপরে দেখা যাবে পরশুরাম সেখান থেকে বাড়ি চলে আসে। বাড়ি আসতেই তখনই তটিনী বলে, কি হয়েছে? কি হয়েছে? এখন কোথায় গিয়েছিলে তুমি? তোমার মিশনটা সাকসেসফুল হয়েছে তো? তখনই দেখা যাবে এ কথা শুনে পরশুরাম বলে, আমি আমি সমস্ত কিছু ভিডিও করেছি, কিন্তু আমি ওদের কোনো ক্ষতি করতে দেইনি। ওই দেখো চলে এসেছে। আসলে সেভাবেই নিয়ে আসা হয়েছে। ভেবেছিলাম যে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাবে। তখন এই কথা শুনে দেখা যাবে হাজার হলেও তো সে আমার কলিগ, তাই না? তখনই তটিনী বলে, কিন্তু কিন্তু ও যে অন্যায় করেছে, ও তো তোমাকে সেটা মানে না। ও তো মানে না যে তুমি ওর কলিগ। যদি ও মানতো তবে তোমার সঙ্গে এরকম একটা কাজ কিছুতেই করতে পারতো না, তোমাকে কিছুতেই মারার চেষ্টা করতো না। তখনই পরশুরাম বলে, যা হবার হয়েছে, এবার এবার কোর্টে প্রমাণ হলে সমস্ত কিছু বোঝা যাবে। এদিকে দেখা যাবে সৌরভ সেখান থেকে বেরিয়ে কর্ণ চ্যাটার্জির কাছে আসে। কর্ণ চ্যাটার্জির কাছে এসে বলতে থাকে, আপনার ধারণাই ঠিক, এখানে আমাকে টোপ দিয়ে আনা হয়েছিল, আর সেখানে ছিল ওই পরশুরাম। তখন এ কথা শুনে অবাক হয়ে যায় সে কর্ণ চ্যাটার্জি বলে, কি বলছো এসব তুমি? তখনই সৌরভ বলে, হ্যাঁ আমি একদম একদম ঠিক দেখেছি, আমি দেখেছি সেখানে সেখানে পরশুরাম দাঁড়িয়েছিল। পরশুরাম আমার সঙ্গে অনেক কথা বলেছে, ও আমাকে মারতে চেয়েছিল, শুধুমাত্র আমি কাকুতি মিনতি করে এখানে এসেছি। তারপরেই দেখা যাবে এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি অবাক হয়ে যায়। কর্ণ চ্যাটার্জি বলে, আমি তোমাকে বারবার বলেছিলাম, ও ও তোমাকে ফাঁসানোর জন্য একটা টোপ দিয়েছে, আর সেই টোপটাই তুমি গিলেছো। তোমাকে আমি বারবার বলেছি যে এখন আমরা বিপদে আছি, যার তার ফোনে যেখানে সেখানে যাবে না। তখন এই কথা শুনে সৌরভ বলে, ঠিক আছে স্যার, একদম ভাববেন না, আমি আমি সবসময় নজরে রাখবো, দেখবো যে ওরা কি করছে, কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, সমস্ত কিছু। তখন এই কথা শুনে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি বলে, আমি জানি না কি হবে, কিন্তু কিন্তু আমি চাই যাতে করে সমস্ত কিছু ঠিকঠাক ভাবে হয়, খেলাটা যেন সুন্দর মতো সুন্দর মতো এগিয়ে নিয়ে যেতে পারি। এরপরে সৌরভ বলতে থাকে, স্যার আপনি আপনি বুঝতে পারছেন না যে ওই পরশুরাম কতটা কতটা ক্ষেপে আছে। ও এখন নিজেকে নিজেকে বাঘ মনে করছে, যখন তখন যা তা হয়ে যেতে পারে। ও এখন এখন প্রচন্ড রেগে আছে, মনে হচ্ছে যে কিছু একটা অবশ্যই ঘটবে। এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলে, কিচ্ছু হবে না, আমার আমার বিশ্বাস এই অবধি আর কিছু হবে না, কারণ কারণ কিছুতেই হতে পারে না। এরপরে দেখা যাবে এদিকে পরশুরাম বলরামকে বলে, বলরাম সমস্ত কিছু ভিডিও রেকর্ডিং হয়েছে তো?
তখনই বলরাম বলে, হ্যাঁ বস, চিন্তা করিস না, সমস্ত কিছু ফোনে ভিডিও রেকর্ডিং করে নিয়েছি আর সেগুলো ফোল্ডারেও সাবমিট করে দিয়েছি। এ কথা শুনে দেখা যাবে পরশুরাম বলতে থাকে, একদম একদম অবাক করার মতো কাণ্ড ঘটেছে। এরপরে এরপরে দেখা যাবে তটিনী পরশুরামের কাছে এসে বলতে থাকে, কি ব্যাপার, তো কি ব্যাপার, ওদিকে কি হয়েছে? তখনই পরশুরাম বলে, কিছু কিছু হয়নি, কি হবে? তখনই এ কথা শুনে দেখা যাবে তটিনী বলে, ঠাকুরের স্নান যাত্রায় শুভ কাজটা কি করেছো তুমি? তখনই পরশুরাম বলে, আমি শুভ কাজটা করতে যাচ্ছিলাম, কিন্তু মনে একটু মায়ের কারণে ওদেরকে ছেড়ে দিয়েছি। আমি জানি ওরা কিছুতেই নিজেদের শুধরাবে না। এরপরে এরপরে নিজেরাই একদম শেষ হয়ে যাবে। যখন আমি আমি এই সমস্ত কিছু করে দিয়েছিলাম, তখন অবশ্যই আমাকে এখন আর কোনো প্রয়োজন নেই। এরপরে পরশুরাম তটিনীকে বলে, তটিনী, চিন্তা করো না, তুমি তোমার ওই সমস্ত রিচুয়ালস পালন করে বাড়িতে চলো, বাড়িতে গিয়ে সমস্ত কিছু করতে হবে। এরপরে দেখা যাবে এ কথা শুনে তখনই তটিনী বলে, চিন্তা করো না, সমস্ত কিছু হয়ে গেছে। এখন হয়তো বা 56 ভোগের আয়োজন করা হবে। 56 ভোগ রান্না করলে সমস্ত কাজ কমপ্লিট। আমি চাই যে আজ এবারের পুজোটা আমি পুরোটাই এখানেই কাটিয়ে দিই। আমার পুজোটা সেলিব্রেশন করতে খুব ভালোই লাগছে। তখন এ কথা শুনে দেখা যাবে পরশুরাম বলে, কিন্তু বাড়িতেও তো ফিরতে হবে, তাই না তটিনী? তখনই তটিনী বলে, হ্যাঁ অবশ্যই, বাচ্চাগুলোকে নিয়ে বাড়িতে অবশ্যই ফিরতে হবে। এরপরে দেখা যাবে পরশুরাম তটিনীকে বলে, আমি আমি তবে এখন আসছি, তুমি চিন্তা করো না, আমি সময় মতো বাড়িতে চলে আসবো, ঠিক আছে?